হ্যালো বন্ধুরা, শেখবাড়ির বড় ছেলের সাথে কি হয়েছিল সিজন 2 নিয়ে চলে আসলাম। পর্ব 2। সকালে সূর্যটা শেখবাড়ির উঠোনে নামলেও বাড়ির ভিতরে অন্ধকারটা কাটেনি। রাত ভোর এক অদ্ভুত অস্বস্তির চাদরে মরা ছিল বাড়িটা। রাফিদ তার ঘরে একা, বাকিরা যে যার ঘরে ছটপট করেছে, কেউ ঘুমাতে পারেনি। 7 বছর পর ফিরে আসা ছেলেটা যে এমন হিংসুতার নীরবতা নিয়ে ফিরবে, তা আমিনা বেগম, রাহান বা তানহা কেউ কল্পনা করতে পারেনি। তাদের তৈরি করা নাটকের প্রধান চরিত্র যে তাদেরই চিত্রের মতো ছিঁড়ে ফেলে নতুন গল্প লিখবে, সে আজ তারা ফিরতে শুরু করেছে। সকালে নাস্তার টেবিলে কেউ কথা বলল না। গফর চাচা খাবার বেড়ে দিচ্ছিলেন, রাফি চুপচাপ খেয়ে নিল, যেন পাশের চেয়ারগুলোতে বসা মানুষগুলো অদৃশ্য। তার এই উপেক্ষা কেউ নিরাশিত ছিল সবচেয়ে বড় অপমান। আমিনা বেগম কয়েকবার কথা বলতে গিয়েও ছেলে পাথরের মতো মুখের দিকে তাকিয়ে থেমে গেলেন। যে চোখে একসময় তার জন্য ছিল অগাধ শ্রদ্ধা আর ভালোবাসা, আর সেখানে এক কোনো আবেগও অবশিষ্ট নেই। রাস্তা শেষ করে রাফিদ যখন উঠতে যাবে, রাত গলা খাকারি দিয়ে বলল, ভাই, গ্রামের মুরব্বীরা আসরের পর বসবে, মা তোকে ডাকতে বলেছে। রাফিদ থামলো না, হাঁটতে হাঁটতে শান্ত হয়ে বলল, সময় মতো আমি থাকবো। তার কণ্ঠস্বরে এমন এক ধরনের শীতল নিশ্চয়তা ছিল, যার হাত বুকের ভেতর কাঁপুনি ধরিয়ে দিল। এই রাফিদকে সে চেনে না, এই রাফিদকে ভয় হয়। আসরে আজানের ধ্বনি বাতাসে মিলিয়ে যেতে শেখবাড়ির বিশাল উঠোনে লোকে ভরে গেল। গ্রামের প্রধান মন্তব্য চেয়ারম্যান আনোয়ার সাহেব ওরফে আনসার চেয়ারম্যান, আর তার সঙ্গপাঙ্গরা এসে জাকিয়ে বসেছে। আমিনা বেগম ঘোমটা টেনে একপাশে দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে এক ধরনের চাপা উত্তেজনা। তিনি নিশ্চিত গ্রামের মানুষ তার পক্ষেই কথা বলবে। বড় ছেলে ছোট ভাইয়ের এক হক মেরে খাচ্ছে, এই আবেগিক গল্প গ্রামের সরু সরু মানুষকে মনে দাগ কাটতে বাধ্য। তানহা রাহাতের পাশে দাঁড়িয়ে ফিসফিস করে কিছু বলছে, তার চোখে মুখে বিজয়ের ঝিলিক। রাফিদ ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে এলো। তার পরনে সাধারণ পাজামা পাঞ্জাবি, কিন্তু হাঁটা চলায় এক ধরনের রাজকীয় ভাব, যা সবার নজর কেড়ে নিল। সে এসে চেয়ারে বসলো, সবার দিকে তাকিয়ে একবার চোখ বুলিয়ে নিল। তার চোখে কোনো ভয় নেই, উদ্বেগ নেই, আছে শুধু এক গভীর আত্মবিশ্বাস। এই পৃথিবী টাকায় সব, আর সেই শক্তি আজ তার আছে মুঠোয়। সে ক্ষমতার জোরে একদিন তাকে এই বাড়ি থেকে বের হয়ে করে দেওয়া হয়েছিল, আর তার চেয়েও 1000 গুণ বেশি ক্ষমতা নিয়ে ফিরে এসেছে। আর সে চেয়ারম্যান তার কোফটা হাত দিয়ে দিতে বললেন, কি খবর রাফিদ বাবা? দেশে আইলা একটু খবর দিলা না? তোমার মা যে বিচার দিচ্ছে শুনছো তো? রাফিদ মৃদু হাসলো, শুনেছি চেয়ারম্যান সাহেব, আর আমি খবর দিয়ে আসার মানুষ নই। নিচে বাড়িতে আসতে খবরের কি দরকার? এই শান্ত জবাব চেয়ারম্যান একটু থমকালেন। তিনি আরো নরম শুরু বলেন, আহা, রাগ কইরো না বাবা, তোমার মা নালিশ করেছে, তুমি নাকি তোমার ছোট ভাই রাহাতের সম্পত্তি জালিয়াতি কইরা নিজের নামে লিখাইয়া নিছো। বড় ভাই হইয়া তুমি এটা ঠিক করো নাই। সাথে সাথে রাহাতের বউ তানহা ফরন কেটে বলো, জি চেয়ারম্যান সাহেব, আমার স্বামী সরলতার সুযোগ নিয়ে উনি সব সম্পত্তি নিজের নামে লেখাই আনেছেন। আমরা ওনার বিশ্বাস করছিলাম, আর উনি আমাদের পিঠে ছুরি মারছেন। উঠোনে একটা গুঞ্জন শুরু হলো। সবাই রাফিদের দিকে বাঁকা চোখে তাকাতে লাগলো। আমিনা বেগম ঘোমটার আড়াল থেকে ছেলের দিকে তাকিয়ে আছে, কিন্তু রাফি সেদিকে ভ্রুক্ষেপ করলো না। চেয়ারম্যান সাহেব এবার রাফিদের দিকে তাকিয়ে বলে, তোমার কিছু বলার আছে রাফিদ বাবা? রাফিদ এবার মুখ খুললেন, তার দৃষ্টি সোজা চেয়ারম্যানের চোখের দিকে ছিল। তারপর সে প্রথমে তার মায়ের দিকে তাকালো। আমিনা বেগম সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিলেন। ছেলের এই শান্ত কঠোর দৃষ্টির সামনে দাঁড়ানোর সাহস তার হলো না। এরপর রাফিজ তাকালো রাহাত আর তানহার দিকে। তাদের চোখে মুখে তখন হিংস্রতা আর লোভ খেলা করছে, যেন সুযোগ পেলে তাকে ছিঁড়ে খাবে।
রাফিদ একটা দীর্ঘশ্বাস ফেললো। তারপর পাশে রাখা তার চামড়ার ব্যাগটা খুলে এক তারা কাগজ বের করলো। কাগজগুলো সে চেয়ারম্যানের সামনে টেবিলে রাখলো। চেয়ারম্যান সাহেব, আমি জালিয়াতি করেছি কিনা তার প্রমাণ এই কাগজগুলোই দেবে। আনসার চেয়ারম্যান অবাক হয়ে কাগজগুলো হাতে নিল। তার পাশে বসা অন্য মুরব্বীরাও ঝুঁকে পড়ল। সেখানে ছিল শেখ বাড়ির হাতের অংশে রেজিস্ট্রি করা দলিলের ফটোকপি, ব্যাংক স্টেটমেন্ট, যেখানে স্পষ্ট উল্লেখ আছে রাহাতকে তার জমির নির্ধারিত মূল্যের চেয়েও দ্বিগুণ টাকা পরিশোধ করা হয়েছে এবং রাহাত কৃতত্ব স্বাক্ষরিত মানি রিসিট। রাফিদ বলতে শুরু করলো। তার কণ্ঠস্বর শান্ত ছিল, প্রতিটি শব্দের জন্য চাবুকের মতো শোনালো। 5 বছর আগে রাহাত যখন জুয়া খেলে তার বাজে নেশা করে দেনায় ডুবে গিয়েছিল, তখন সে এই বাড়ির অংশ গ্রামের মহাজন রাফিক ব্যাপারীর কাছে নামমাত্র মূল্যে বিক্রি করে দিচ্ছিল। খবরটা আমাকে গোপন চাচা জানান। আমি যদি সেদিন টাকা না পাঠাতাম তাহলে আজ শেখ বাড়ির অর্ধেক অংশ রাফিক ফারাদির দখল থাকতো। আমি আমার ভাইয়ের কাছ থেকে কোনো জমি কেড়ে নিইনি, আমি তার বিক্রি করে দেওয়া জমি দ্বিগুণ দামে কিনে নিয়েছি। তার এই পুরো প্রক্রিয়া আমার আইনজীবীর মাধ্যমে সম্পন্ন হয়েছে। এখানে প্রতিটি টাকার লেনদেনের প্রমাণ আছে। উঠোনের পিনপত নীরবতা। রাহাত তার তানহার মুখে প্রকাশ্য হয়ে গেছে। আমিনা বেগম যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। রাহাত তাকে এসব কিছুই বলেনি। চেয়ারম্যান সাহেব কাগজগুলো উল্টে পাল্টে দেখে বললেন, সবই তো ঠিক আছে দেখি। রাহাত, তুমি তো টাকা নিয়ে জমি বেচছো বাবা, তাহলে আবার এই সালিশি কেন? রাহাত তোতলাতে শুরু করলো। না মানে আমার তখন টাকার দরকার ছিল তাই। রাফিদ তাকে কথা শেষ করতে দিল না। টাকার দরকার ছিল তাই তুমি শেখ বাড়ির সম্মান বিক্রি করে দিচ্ছিলে। আমি সেই সম্মান বাঁচিয়েছি, শুধু তাই নয়, তোমাদের দুজনকে এ বাড়িতে থাকতে দিয়েছি। তার প্রতিদান তোমরা আজ এইভাবে দিলে। তাই খুব দ্রুতই হয়ে গেল। আশরাফ চেয়ারম্যান সব জানিয়ে দিলেন, এখানে রাফিদের কোনো দোষ নেই। জমি আইনত বাড়ি, সারেসি এখানেই শেষ। কিন্তু আমিনা বেগম এই রায় মানতে না পারলেন না। তিনি গিয়ে এসে চিৎকার করে বললেন, আমি এই বিচার মানি না। বড় ভাই হইয়া ও ছোট ভাইয়ের সব কায়দা নিব, এটা হইতে পারে না। ওরা জমি ফিরিয়ে দিতে হইব। রাহাত আর তানহার সুর মেলালো, আমরা এই রায় মানি না। এবার রাফিদ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। সে এক অবিশ্বাস দীর্ঘ হয়ে বলল, রায় মানা বা না মানা সেটা তোমাদের ব্যাপার, আপাতত এই বাড়ি থেকে বের হও। সবাই চমকে উঠল। আমিনা বেগম হতভম্ব হয়ে বলে, কি কইলি তুই? যা বলেছি তাই শুনেছ। রাফিদের কণ্ঠস্বর কোনো আবেগ নেই। এই পুরো বাড়ির মালিক আমি। আমার বাড়িতে আমি কাকে রাখবো আর কাকে রাখবো না সে সিদ্ধান্ত আমার। তোমরা যদি এই রায় না মানো তাহলে কোর্টে দেখা হবে, আর তার আগে আমার বাড়ি খালি করে দাও। এবার আমিনা বেগমের গলার স্বরটা নমনীয় হয়ে এলো। তিনি হয়তো বুঝতে পারছিলেন পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তিনি মিনতির সুরে বলে, বাবা রাফিদ, মাথা গরম করিস না, আমরা কই যাবো? আমি জানি না, রাফিদ কঠোরভাবে বলল। তবে এই বাড়ি তোমাদের আর জায়গা হবে না। আর তুমি মা। সে তার মায়ের দিকে সরাসরি তাকালো। তুমি তোমার আদরের ছোট ছেলের সাথে এই বাড়ি ছেড়ে আজকে চলে যাবে। যে মা নিজে এক সন্তানের রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে পারে, অন্য সন্তানের লোভে পরে তাকে আবার আসামের কাঠগড়ায় দাঁড় করাতে পারে, সে মা আমার লাগবে না। আমিনা কিছু বলতে গিয়েও থেমে গেলেন। তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। তিনি বুঝলেন তার বড় ছেলে তার আগের মতো নেই। তাকে আর আবেগ দিয়ে দমিয়ে রাখা যাবে না। সে আজ এক অন্য মানুষ। তানহা এবার কেঁদে ফেলার কান করে বলল, ভাইয়া, আমরা কোথায় যাব? এই একদিনের ভেতরে বাড়ি কোথায় পাবো? কে আমাদের অগ্রিম টাকা ছাড়া বাড়ি ভাড়া দেবে? রাফিদের মুখে এক চিলতে ব্যাংকের হাসি ফুটে উঠল। সেটা কি সালিশ টাকার আগে একবারও মনে ছিল না? তোমরা কোথায় যাবে, কি করবে, কিভাবে বাসা পাবে সেটা দেখার বিষয় আমার নয়। কথাটা শেষ করে রাফিদ আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে হনহন করে বাড়ির ভেতরে চলে গেল। পেছনে পড়ে রইল একটা স্তব্ধতা, অপমান আর অনিশ্চয়তা। নির্বাসিত রাজপুত্র আজ তার রাজ্য পুনরুদ্ধার করেছে। তার বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা নেই। সন্ধ্যার পর
শেখ বাড়ি থেকে বেরিয়ে রাফিদের মনে হচ্ছিল যেন বুকের ওপর থেকে বিশাল একটা পাথর নেমে গেছে, কিন্তু মনটা ভালো ছিল না। রক্তের সম্পর্কগুলোকে এভাবে ছিন্ন করতে কারোই বা ভালো লাগে না। সে গাড়ি থেকে নিয়ে সরাসরি চলে গেল রাফিদের ভাড়া করা গফুর চাচার সেই ফ্ল্যাটে। সেই ফ্ল্যাটে রাফিদ গফুর চাচাকে পরিবার সহ থাকতে দিয়েছিল। আজ চাচার একমাত্র মেয়ের গায়ে হলুদ। গাড়ি থেকে নামতে মনটা ভালো হয়ে গেল। পুরো বাড়িটা আলো দিয়ে সাজানো হয়েছে। ভেতর থেকে ভেসে আসছে বিয়ের গান আর হলুদের মিষ্টি গন্ধ। গফুর চাচা তাকে দেখেই দৌড়ে এলো। বাবা, আয়সা পড়ছো? আমি তো ভাবছিলাম ওই বাড়ির ঝামেলায় তুমি আইতে পারবা না। রাফিদ হেসে বলল, আমার ছোট বোনের বিয়েতে আমি না এসে পারি চাচা? সব আয়োজন ঠিক আছে তো? সব তোমার দয়াই আর ঠিক আছে। বাবা, তুমি ভিতরে আসো। ভেতরে ঢুকতে হলুদের অনুষ্ঠানের কোলাহল রাফিদকে ঘিরে ধরলো। সবাই হাসছে, গাইছে, আনন্দ করছে। এক কোণে গায়ে হলুদের স্টেজটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। রাফিদের পছন্দের রজনীগন্ধা আর হলুদ গাঁদা ফুলের ছেয়ে আছে পুরো মন, সাথে লাল গোলাপের মিশ্রণ। কিন্তু রাফিদের সেদিকে খেয়াল ছিল না। তার মন তখনও অতীতের তিক্ততাই ডুবেছিল। গফুর চাচা তার হাত ধরে বলে, চলো বাবা, আমার মায়ের লগে তোমার পরিচয় করাইয়া দই। তোমার বহিনে তোমারে দেখার লাগে অস্থির হইয়া আছে। রাফিদ অনিশ্চয় সত্ত্বে চাচার সাথে স্টেজের দিকে এগিয়ে গেল। গায়ে হলুদের মূল পর্ব শুরু হবে কিছুক্ষণের মধ্যে। অতিথিরা সবাই যে যাক মতো ব্যস্ত। স্টেজে বসা মেয়েটার দিকে চোখ পড়তে রাফিদের পৃথিবীটা যেন মুহূর্তের মধ্যে থেমে গেল। সময়, কোলাহল, অতীত, তিক্ততা সবকিছু এক নিমিষে উধাও হয়ে গেল। তার বুকের ভেতরটা যেন কেউ হাতুড়ে দিয়ে বাড়ি দিল। একটা মেয়ে এতটা সুন্দর কিভাবে হতে পারে? হলুদ শাড়িতে মোড়া, ফুলের গহনায় সাজানো একটি অবয়ব, মুখে কাঁচা হলুদের স্নিগ্ধ আভা, টানা টানা চোখ দুটো খাঁচলে আঁকা, ঠোঁটের কোণে লেগে আছে এক চিমটে স্বর্গীয় হাসি। বাঙালি নারীকে হলুদ শাড়িতে গায়ে হলুদের সাজে যে এতটা মায়াময়ী লাগতে পারে তা রাফিদের জানা ছিল না। কোনো আড়ম্বর নেই, অতিরিক্ত সাজ নেই, আছে শুধু একরাশ পবিত্রতা আর সরল্য। রাফিদের মনে হলো আকাশ থেকে যেন ডানা ছাড়া একটু হলুদ পরি নেমে এসেছে। গায়ে হলুদের স্টেজে বসে আছে। সে পলক ফেলতে ভুলে গেছে 7 বছর পর কর্পোরেটের জীবনের কঠোরতা, শেখ বাড়ির নোংরা রাজনীতি, মায়ের দিয়ে ক্ষত, সবকিছু যেন এই একটা মুখে হাসিতে বিলীন হয়ে যেতে চাইল। তার সূক্ষ্ম মরুভূমির জীবনে যেন এক পলসা বৃষ্টি হয়ে নামল এই মায়াবী মুখটা। তার আগমনী বার্তা সে শেখ বাড়িতে গিয়ে এসেছে, তার নিয়মে খেলা শুরু হয়েছে। কিন্তু রাফিদ তখনও জানতো না জীবন তার জন্য সম্পূর্ণ ভিন্ন এক খেলার ছক কষে রেখেছে। সে যে খেলার প্রথম নাম চালটা এই মাত্র দেওয়া হলো এই হলুদ পরের এক ঝলক। হ্যালো বন্ধুরা, শেখ বাড়ির বড় ছেলে সিজন 2 গল্পটা তোমাদের কেমন লেগেছে? আর হ্যাঁ, এরকম গল্প পেতে আমাদের মামুন লাভ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। লাইক, কমেন্ট, শেয়ার করবে। ধন্যবাদ।